আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে রসায়নের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের এই ভিডিও ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, তোমাদের সমস্যার কথা আমাদেরকে জানাবে। চলো তাহলে আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করি। আলোচনার পূর্বে আমি বলে রাখি যে ষষ্ঠ অধ্যায় থেকে প্রতি বছর যে এসএসসি পরীক্ষায় একটা কমন মার্কস থাকে, এই কমন মার্কস পেতে হলে এই চ্যাপ্টারটা অন্তত ভালো করে শিখতে হবে, বুঝে নিতে হবে। আর এই চ্যাপ্টারের প্রতিটা অংশই গুরুত্বপূর্ণ। প্রতিটা অংশ থেকে কোনো না কোনোভাবে প্রশ্ন অথবা এমসিকিউ আসেই। চলো তাহলে আমরা আমাদের নিয়মিত লেসন শুরু করি। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়টা বুঝে নিই। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে মৌলের ধারণা আর একটা হচ্ছে রাসায়নিক গণনা। এই দুই অংশটাকে আমরা লিখতে পারি গুণগত রসায়ন। গুণগত রসায়ন যেটা মৌলের ধারণার অন্তর্ভুক্ত। মৌলের ধারণার অন্তর্ভুক্ত। আর পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন বলতে রাসায়নিক গণনা সম্পর্কিত বোঝায়। রাসায়নিক গণনা কে বোঝায়? রাসায়নিক গণনা অর্থাৎ এই পরিমাণগত রসায়নের আরেকটা অংশ আছে, বা এটাকে বলা হয় রসায়নের একটা শাখা। রসায়নের একটা শাখা, এই শাখাটার নাম হচ্ছে স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি এই পরিমাণগত রসায়নের একটা বিশেষ শাখা হচ্ছে স্টয়চিওমেট্রি, যেখানে সাধারণত বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ হিসাব করা হয়। শাখাটাকে এভাবে সংজ্ঞায়িত করা হয়: রসায়নের যে শাখায় রাসায়নিক পদার্থের পরিমাণ বিশ্লেষণ ও গণনা করা হয়। রসায়নের যে শাখায় রাসায়নিক পদার্থের পরিমাণ বিশ্লেষণ ও গণনা করা হয় তাকে স্টয়চিওমেট্রি বলে। মনে রাখবে, পরিমাণগত রসায়নের যে রাসায়নিক গণনা অংশটুকু আছে, ওই অংশটুকু সাধারণত রসায়নের এই শাখার অন্তর্ভুক্ত।
এটাকে বলা হয় স্টয়চিওমেট্রি। এটাকে আমি বাংলাতে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। স্টয়চিওমেট্রি অর্থাৎ রসায়নের যে শাখায় রাসায়নিক পদার্থের পরিমাণ বিশ্লেষণ ও গণনা করা হয় তাকে স্টয়চিওমেট্রি বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে মৌলের ধারণা ও রাসায়নিক ধারণা অধ্যায়টাকে যখন আলোচনা করতে যাব তখন আমাদের এই দুটো অংশ আসবে। একটা হচ্ছে গুণগত রসায়ন আর একটা হচ্ছে পরিমাণগত রসায়ন। আর এই পরিমাণগত রসায়নটা একটা শাখা হচ্ছে স্টয়চিওমেট্রি, অর্থাৎ রসায়নে যে শাখায় রাসায়নিক পদার্থের পরিমাণ বিশ্লেষণ ও গণনা করা হয় তাকে স্টয়চিওমেট্রি বলে। আশা করি তোমরা এই ব্যাপারে বুঝতে পেরেছো। এখন আমরা গুণগত রসায়নের যে অংশটুকু মৌলের ধারণা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই ক্লাসে সাধারণত মৌলের ধারণা নিয়ে আলোচনা করব। মৌলের ধারণা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা চলে আসে। আমাদেরকে প্রথমে এই অধ্যায়টা বুঝতে হলে অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে শুরু করতে হবে। যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে শুরু করি তাহলে আমরা পরপর যতগুলো আমাদের পয়েন্ট আসবে, পয়েন্ট আমরা উপস্থাপন করব, সবগুলো পয়েন্টে কিন্তু আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যাটা প্রয়োজন হবে। বিদায় আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে আলোচনা শুরু করি। আমাদের প্রথমে আছে যেহেতু অ্যাভোগাড্রোর সংখ্যা, আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে শুরু করি। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কি? অ্যাভোগাড্রোর সংখ্যাটা আলোচনা করি। অ্যাভোগাড্রোর সংখ্যা বিজ্ঞানী অ্যামেলিও অ্যাভোগাড্রো সর্বপ্রথম অনুধারণার প্রবর্তক ছিলেন। সর্বপ্রথম অনুধারণার প্রবর্তক ছিলেন অ্যাভোগাড্রো। ওই বিজ্ঞানী অ্যাভোগাড্রো তখনই অণু বা পরমাণু বিশ্লেষণ করে তিনি একটি সংখ্যা আবিষ্কার করেন। ওই সংখ্যাটি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা এই অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? অর্থাৎ এক মোল অণু পরমাণু বা আয়নে লিখিত আমরা এভাবে লিখব। আমাদের সংখ্যাটা হচ্ছে এভাবে: এক মোল কোন রাসায়নিক পদার্থে যত সংখ্যক অণু পরমাণু বা আয়ন বিদ্যমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এক মোল কোনো রাসায়নিক পদার্থে যত সংখ্যক
বা আয়ন বিদ্যমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। একে n এ দ্বারা সূচিত করা হয়, একে n এ দ্বারা সূচিত করা হয়। এবং এই অ্যাভোগাড্রো সংখ্যার মান n এর সমান 6.023 into 10 to the power 23 ঠিক। এখানে অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়নের সংখ্যা হতে পারে। এখন কোন রাসায়নিক পদার্থে যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। একে n এর দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা এখানে n এর মানটা হচ্ছে 6.023 into 10 to the power 23 ঠিক। তাহলে আমরা এই সংখ্যা থেকে আরো একটা নতুন সংখ্যায় যাব, যেহেতু আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটার ভিতরে উল্লেখ আছে যে মোল। এখন এই মোল কি জিনিস? এক মোল কোন রাসায়নিক পদার্থ, তার মানে এক মোল বলতে এখানে কি বোঝানো হয়েছে আমরা দেখব। তাহলে আমরা অবশ্যই মোল কাকে বলে দেখব। আমরা দেখব যে মোলের সংখ্যাটা এখানে দেওয়া আছে, যেহেতু আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা বলা আছে এক মোল রাসায়নিক পদার্থ, তাহলে এক মোল মানে কি? এক মোল মানে কি? তাহলে আমরা মোলের সংখ্যাটা শিখি। মোল রসায়নের অর্থাৎ আমরা রাসায়নিক পদার্থ সমূহকে যখন আমরা যেমন পারমাণবিক ভর বা আণবিক ভর কেউ যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ কোন রাসায়নিক পদার্থকে আমরা অর্থাৎ পারমাণবিক ভর অথবা আণবিক ভর আকারে আণবিক ভরকে বা পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়া যায়। এই পরিমাণটাকে বলা হয় মোল। তাহলে মোলের সংখ্যাটা আমরা লিখতে পারি এইভাবে যে কোন রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা ও বা এবং আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে মোল বলে, তাকে ওই রাসায়নিক পদার্থের মোল বলে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই মোলের সাথে অ্যাভোগাড্রো সংখ্যা কি সম্পর্ক তা পরবর্তীতে দেখব। তাহলে আমরা শিখলাম কোন রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর এবং আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে ওই রাসায়নিক পদার্থের মোল বলে। তাহলে চলো আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই মোল কি জিনিস। তাহলে যেমন আমরা একটা অণু লিখি, যেমন কার্বন ডাই অক্সাইড একটা অণু, কার্বন ডাই অক্সাইড অণু। আর এখানে উল্লেখ আছে পরমাণুর ভরকে পারমাণবিক ভর বলে আর অণুর ভরকে আণবিক ভর বলে। এটা সংখ্যাটা আমরা বুঝে নিই। পরমাণুর ভরকে পারমাণবিক ভর এবং অণুর ভরকে আণবিক ভর বলে।
তাহলে আমরা এখানে লিখলাম কার্বন ডাই অক্সাইড অণু, তাহলে কার্বন ডাই অক্সাইড অণু আণবিক ভর বের করব। তাহলে আমরা লিখতে পারি 1 মোল, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে আমরা লিখলাম এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু লিখলাম। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড রয়েছে আমরা একটু দেখব। 1 মোল কার্বন ডাই অক্সাইডে আমরা জানি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। যদিও আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে দেখি অক্সিজেন সমান দেওয়া আছে 50.99 সামথিং, অর্থাৎ এটাকে আমরা 16 গ্রাম হিসেবে ধরব। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আর যেহেতু এখানে অক্সিজেন রয়েছে দুটো, তাহলে আমরা লিখতে পারি 16 গুণ 2। এটাকে অবশ্যই আমরা জি আকারে লিখব, অর্থাৎ যেহেতু এটাকে আমরা গ্রামে প্রকাশ করতেছি জি, অর্থাৎ এখানে 12 প্লাস 32 জি 44 গ্রাম। লক্ষ্য করি ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখলাম 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে কত গ্রাম? 44 গ্রাম। তার মানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, আর যেহেতু আমরা এটাকে গ্রামে প্রকাশ করেছি এইজন্য এখানে আমরা লিখছি 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। তাহলে আমাদের সংজ্ঞার সাথে অবশ্যই হুবহু মিলে যায় যে কোনো রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর এবং আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে ওই রাসায়নিক পদার্থের মোল বলে। তাহলে আমরা এখানে অবশ্যই কার্বন ডাই অক্সাইডের বেলায় লিখতে পারি যে অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মোল। অর্থাৎ কি আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের যে 44 গ্রামকে আমি অর্থাৎ 44 কে অর্থাৎ আণবিক ভর 44 কে আমি গ্রামে প্রকাশ করলাম। এই গ্রামে প্রকাশ করার অর্থ হচ্ছে এখানে এখন কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। তাহলে আমরা এইভাবে প্রতিটা অণু পরমাণুর আণবিক ভর বের করে এটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন এটি হয়ে যাবে ওই পদার্থের মোল। তাহলে আমরা যেমন লিখতে পারি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করে নিই। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা জানি সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23, তারপরে অক্সিজেনের হচ্ছে 60 প্লাস এখানে অক্সিজেন হাইড্রোজেনের হচ্ছে কি 1। তাহলে এটাকে আমরা অবশ্যই কি লিখতে পারি? গ্রাম আকারে অবশ্যই লিখতে পারি। তাহলে হয় কত 39 ধরলাম 40। তাহলে আমরা পেলাম যে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 40 গ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ কোনো অণুর মোল বের করতে হলে অবশ্যই আণবিক ভরটা আগে বের করা লাগবে। আণবিক ভরটা বের করতে পারলে আমরা 1 মোল অর্থাৎ 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু বা 1 মোল যে কোনো রাসায়নিক পদার্থে কি পরিমাণ আণবিক ভর আছে বা পারমাণবিক ভর আছে তা অবশ্যই জানতে পারব। তাহলে আমরা জানলাম কোন রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর এবং আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই রাসায়নিক পদার্থের মোল। তাহলে এইভাবে আমরা প্রতিটা অণুর বা পরমাণুর মোল অর্থাৎ মোল সংখ্যাটা অর্থাৎ মোলটা হিসাব করতে পারি বা মোল সংখ্যাটা হিসাব করতে পারি। তাহলে আমরা শিখলাম কি অ্যাভোগাড্রোর সংখ্যা এবং মোল। তাহলে এখন আমরা দেখব যে মোলের সাথে অ্যাভোগাড্রোর সংখ্যার সম্পর্কটা কেমন, যেহেতু অবশ্যই আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাতে মোলের কথাটা উল্লেখ আছে। তাহলে আমরা লিখতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলের সম্পর্ক। অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলের সম্পর্ক। তাহলে আমরা দেখব অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলের সম্পর্ক। তাহলে আমি প্রথমে প্রশ্ন রাখতে পারি যে 1 জি 1 গ্রাম
1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। 1 জি কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে? তাহলে আমি কি বলতে পারবো যে 1 জি কার্বন ডাই অক্সাইডে 6.023 × 10⁻23 টি অণু আছে। এটা কি উত্তর সঠিক হবে? কখনোই না। অর্থাৎ এই 1 জি কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে? তাহলে 1 জি কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে আমাদেরকে বের করে নিতে হবে। কিন্তু আমাদেরকে হিসাব করতে নিতে হবে, প্রথমে প্রমাণ একটা হিসাব নিতে হবে, সেটা হচ্ছে 1 মোলে আমরা জানি কতটি কার্বন ডাই অক্সাইড। আমরা তো জানি 1 মোল, আমরা তো জানি 1 মোল কার্বন ডাই অক্সাইডে 6.023 × 10⁻23 টি অণু আছে। তাহলে এখানে মোলের কথা উল্লেখ আছে, এখানে তো গ্রামের কথা উল্লেখ নেই। আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইডে আছে 6.023 × 10⁻23 টি অণু। আচ্ছা, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি কি 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড? 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড? একটু হিসাব করে নিই। যেহেতু প্রথমে আমাদেরকে এটা হিসাব করে নিতে হবে 1 মোল কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, আণবিক ভর আকারে অবশ্যই বের করতে হবে। 12 + 16 × 2 এত গ্রাম। তাহলে আমরা হিসাব করে পেলাম 44 গ্রাম। তার মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড আছে এতটি অণু, তার মানে এত গ্রাম কার্বন ডাই অক্সাইড অণুতে আছে এতটি অণু। তাহলে অবশ্যই আমরা এটাকে সুতরাং দিয়ে দিতে পারি। সুতরাং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে আছে সমান 6.023 × 10⁻23 টি অণু। যেহেতু আমাদের অণু বের করতে বলেছে, অণু সংখ্যা। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে 6.023 × 10⁻23 টি অণু আছে বিদায়। তাহলে আমরা আমাদের প্রশ্নের কথা হচ্ছে 1 জি কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে। তাহলে সুতরাং 1 জি কার্বন ডাই অক্সাইডে আছে 6.023 × 10⁻23 টি অণু বা 44। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাকি কাজটা তোমরা নিজেরা করে নেবে। অর্থাৎ এখানে অর্থাৎ ক্যালকুলেশন করলে যা বের হবে অর্থাৎ ততটি অণুই ঠিক 1 জি কার্বন ডাই অক্সাইড অণুতে আছে। অর্থাৎ 1 জি কার্বন ডাই অক্সাইডে আছে। এখানে 44 দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যাকে ভাগ করলে যা পাওয়া যাবে ঠিক সেটি তত সংখ্যক অণু এই কার্বন ডাই অক্সাইডে আছে। এটা তোমরা নিজেরা হিসাব করে বের করে নেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলের সংখ্যা কেমন। এছাড়া আমরা যেমন পরমাণু হিসাবটা করি, আমরা তো দেখলাম অণু হিসাব, এখন আমরা পরমাণু হিসাবটা করে দেখি। আমরা পরমাণু হিসাবটা দেখলে যেমন অর্থাৎ 1 জি অক্সিজেনে অণুতে, অর্থাৎ 1 জি অক্সিজেন অণুতে কতটি অক্সিজেন পরমাণু বিদ্যমান। 1 জি অক্সিজেন অণু ঠিক আগের মতোই আমাদেরকে 1 জি, অর্থাৎ আমরা তো জানি 1 মোল অক্সিজেনে সমান 6.023
into 10 to the power 23টি অণু আছে। তাহলে 1 মোল অক্সিজেন অণু, তাহলে 1 মোল অক্সিজেন অণু বলতে আমরা কত গ্রাম অক্সিজেন অণুকে বুঝি? তাহলে আমরা অক্সিজেনের হিসাবটা করে নিই যে 60 * 2 সমান আমরা লিখতে পারি 32 gm, মানে 32 গ্রাম অক্সিজেনকে বুঝি। 1 মোল অক্সিজেন সমান আমরা বুঝি 32 গ্রাম অক্সিজেন অণু। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে 1 মোল সমান 1 মোলে যদি 1 মোল অক্সিজেনের সাথে এতটি অণু আছে তাহলে লিখতে পারি যে 32 গ্রাম অক্সিজেন অণুতে আছে সমান এতটি। তাহলে আমরা লিখতে পারি 32 গ্রাম অক্সিজেন অণুতে বা প্রতিটি অণু সংখ্যা সমান 6.023 × 10⁻23। তাহলে 1g অক্সিজেন অণুর সংখ্যা কতটি বের করে নিই। 6.023 × 10⁻23 divided by 32। আমার আছে তাহলে এখানে আমরা দেখলাম 1 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা আছে 1.8 into 10⁻23। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে কতটি পরমাণু বিদ্যমান। তাহলে আমরা অবশ্যই পরমাণু সংখ্যা বের করে দেখাবো, যেহেতু আমরা পেয়ে গেছি অণু সংখ্যা 1.8 into 10⁻23। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এখানে সামথিং আরেকটা কমবে। তাহলে একটু আমরা অণু সংখ্যা পরমাণু সংখ্যা যেহেতু বের করব, তাহলে এখানে আমাদের অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন পরমাণু কয়টা আছে? 2টা আছে। তাহলে 2টা আমরা এই অণু সংখ্যার সাথে গুণ করে দিতে হবে। গুণ করে যা থাকে 3.6 × 10⁻23 22টি পরমাণু আছে। অর্থাৎ অণু সংখ্যা প্রথমে পরমাণু যদি বের করতে বলে তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে অণু সংখ্যাটাকে বের করে নিতে হবে। অণু সংখ্যাটা যে অর্থাৎ যে পরিমাণ অণু সংখ্যা বের হবে ঠিক ওই পরিমাণ অণু সংখ্যার সাথে পরমাণুর সংখ্যা গুণ করে দিতে হবে, তাহলে আমরা পরমাণু সংখ্যাটা পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আমাদের এই ক্লাসটিতে আমরা জানলাম মোল সংখ্যা অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা, মোল সংখ্যা এবং অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে মোলের সম্পর্ক। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা মোলার আয়তন, আণবিক সংকেত, স্থূল সঞ্চিত নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।